রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। নমস্কার সবাইকে, আমি সুপ্রতিম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সাসপেন্স স্টেশন মৃতের শহরে চলছে তারানাথ তান্ত্রিকের সিজন 2। ইতিমধ্যেই এই সিজনের 3টে গল্প অলরেডি এসে গেছে। আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টের দ্বারা জানান। শুরু হচ্ছে আজকে এই সিজনের 4র্থ গল্প, তারানাথ তান্ত্রিক ও শ্বেত পিশাচ, প্রথম পর্ব। শীতের অলস সন্ধে মটলেনে তারানাথের বাড়িতে বসে অলসভাবে চা খাচ্ছি। কিশোরীর তখনও দেখা নেই। তারানাথ ভেতর বাড়ির দিকে গেছে। হঠাৎ এমন সময় হন্তদন্ত হয়ে কিশোরী ঘরে এসে ঢুকল। দেখলাম এই শীতেও সে ঘামে ভিজে একসা। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজ এত দেরি যে? আর এত ঘেমেছ, শরীর খারাপ নাকি? বাস্তবিক কিশোরীর মুখ চোখ কেমন যেন ঠেকছিল। সে কিছু বলতে যাবে, এমন সময় ভেতর বাড়ি থেকে কাশির আওয়াজ ভেসে এলো। বৈঠকখানার দরজায় এসে দাঁড়ালো অতি পরিচিত মুখখানা, এক হাতে হুঁকো ধরা। লক্ষ্য করলাম তারানাথের চোখ কিশোরীর দিকে নিবদ্ধ। শরীরটায় কি মৃদু কম্পন উঠল। মাত্র কিছু মুহূর্তের ব্যাপার। তারপর তারানাথ এসে তক্তপোষে বসল। বুকোয় একটা মৃদু টান দিয়ে কিশোরীর দিকে ফিরে বলল, কবে থেকে ঘটছে ব্যাপারটা? পরশু আমাবস্যা থেকে কি? খেয়াল করলাম কিশোরী ভয়ানক চমকেছে। আমি তো বিন্দু বিসর্গ কিছুই বুঝতে পারছি না। তারানাথ ফের বলল, কতবার হারিয়েছিলে? কিশোরী থমথমে গলায় বলল, গুনিনি, তবে 5-5 বেশি হবে। তারানাথ বলল, বসো, আসছি। বলে উঠে ভেতর বাড়িতে চলে গেল। তারানাথ চলে যেতেই আমি সকৌতূহলে কিশোরীর দিকে ফিরে বললাম, ব্যাপার কি ভায়া, সব ঠিক আছে তো? কিশোরী উত্তর দিল, না হে, গত 4 দিন ভয়ানক দুশ্চিন্তার মধ্যে কেটেছে। তারানাথের কাছে অনেক আগেই আসতাম, কিন্তু পরিস্থিতি এমন হয়ে দাঁড়ালো যে। আমি আরো কিছু জিজ্ঞেস করতে যাব, তার আগেই তারানাথ ঘরে এসে ঢুকলো। তারপর সদর দরজার চৌকাঠের ঠিক উল্টো দিকের কোণের একটা দেয়ালের দিকে গিয়ে কি জানি একটা করলো। তারপর কিশোরীকে উদ্দেশ্য করে বলল, এইখানটায় এসে দাঁড়াও দেখি। কিশোরী কোনো প্রতিবাদ ছাড়াই তারানাথের নির্দেশ করা জায়গাটায় গিয়ে দাঁড়ালো। আমিও কিশোরীর পিছু পিছু আসছিলাম, কিন্তু তারানাথ নিষেধ করল। এরপর কিশোরী তারানাথের নির্দেশ করা জায়গাটায় দাঁড়াতেই তারানাথ কি একটা মন্ত্র বিড়বিড় করতে করতে জল দিয়ে কিশোরীর চারপাশে গোল একটা গণ্ডি কাটল। তারপর নিজের হাতে মুঠো আলগা করে একটা লাল কালো রঙের পেঁচানো সুতো বার করল। দেখলাম তার মাঝখানটায় সাদা মতো কি একটা বাঁধা। তারানাথ এরপর সেইখানা কিশোরীর বাম হাতের কনুইয়ের ওপরটায় বেঁধে দিল। মুখে তেমনই বিড়বিড় করে চলেছে মন্ত্রোচ্চারণ। কাজটা শেষ হতেই কিশোরীকে বলল, আগামী 10 দিন এটা খুলবে না। খেয়াল রেখো যেন এখানা শরীর থেকে আলাদা না হয়ে যায়। 10 দিন পর আমার এখানে আসবে, তারপর যা করণীয় তাই করব। খেয়াল রেখো আগামী 10 দিন যেন এর অন্যতা না হয়।
কেমন? কিশোরী বাধ্য ছাত্রের মতো মাথা নাড়ল। ঘরের পরিবেশ কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। কিশোরী সম্মতি দিতেই তারানাথ নিজের স্বাভাবিক সহজ সুরে বলল, এসো, এবার বসবে, এসো। চা দিতে বলি? সাথে সর্ষের তেল, কাঁচা লঙ্কা, নারকেল দিয়ে মাখামুড়ি চলবে তো? কিশোরীর দিকে তাকিয়ে দেখি তার মুখের ভাবও খানিক স্বাভাবিক হয়েছে। ভেতর বাড়িতে চা আর মুড়ি মাখার কথা বলে এসে তারানাথ তক্তপোষে গুছিয়ে বসল। তারানাথ বসতেই কিশোরী বলে উঠল, আমায় ক্ষমা করবেন তারানাথ। এতদিন নেহাত অবিশ্বাসীর মতোই আপনার সাথে তর্ক করেছি, ব্যঙ্গও করেছি, কিন্তু কিন্তু আজ যখন নিজেই প্রত্যক্ষ করলাম। বস্তুত এর আগে আমিও তারানাথের অলৌকিক ক্ষমতার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছিলাম সিমডেগার সেই অদ্ভুত অরণ্যে। সেবার তারানাথ কি এক আশ্চর্য উপায়ে রাত দুপুরে জঙ্গলে এসে উপস্থিত হয়েছিল, সে কথা ভাবলে আজও বিস্ময় জাগে। শুধুই কি তাই, পাসাংমারার সেই অদ্ভুত সুর, মৃত্যুঞ্জয়ের আবির্ভাব, সেই পাথর, সব কথা এক লহমায় মনে পড়ে গেল। কলকাতায় ফিরে তারপর বহুবার তারানাথকে এ বিষয়ে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাইনি। আজ কিশোরীর কথায় সবটা মনে পড়ে গেল। কিশোরীর দিকে ফিরে বললাম, কি ব্যাপার বলো তো? আর তারানাথের ওইসব প্রশ্নের মানেটাই বা কি? চা আর মুড়ি এসে গিয়েছিল। কিশোরী চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলল, গত 3 দিন ধরে এক আশ্চর্য ঘটনা ঘটছে আমার সাথে, বুঝলে? তারানাথ যেমন বলল, এর সূত্রপাত গত শনিবার অমাবস্যার দিন থেকে। তোমরা তো জানো, ব্যাচেলার মানুষ, ছাড়া হাত পা জীবন, থাকি মেস বাড়িতে। গত শনিবার অফিস থেকে ফিরছি, ভেবেছিলাম তারানাথের বাড়ি আসব। সেই মতো হ্যারিসন রোড ধরে হাঁটছি, হঠাৎ একজনের সাথে ধাক্কা লাগতেই সে ভদ্রলোক দেখে চলতে পারেন না? বলতেই হুঁশ ফিরল যেন। দেখলাম নিমতলা শ্মশানে দাঁড়িয়ে আছি। মনে ধোকা লাগলো, এখানে কেন এলাম আমি? ফিরে যাব ভাবছি, হঠাৎই মনের ভেতর থেকে কে যেন বলে উঠল, কেউ না, এগিয়ে চলো, এগিয়ে চলো। কি বলবো, জীবনে এমন কিছু কোনোদিনও অনুভব করিনি। কেমন জানি ভয় ভয় করতে লাগলো। মনে পড়ল, তারানাথ বলে শ্মশান অতি পবিত্র স্থান, সেখানে ভয়ের কোনো কারণ তো থাকে না। তবে ফিরে যাবার চেষ্টা করেও ফিরতে পারলাম না। মনে হলো কেউ আমার ঘেঁটি ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাবার পর বুঝলাম, মূল শ্মশান থেকে কিছুটা দূরে গঙ্গার ধারে এসে পড়েছি। এখানে কিছুক্ষণ আগেও কোনো চিতা পোড়ানো হয়েছিল। বাতাস চামড়া পোড়ার কটু গন্ধে ভারী হয়ে উঠছে। সেই চিতার আগুনও তখনও ধিকি ধিকি জ্বলছে। এবারেও ফিরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। মনে হলো কোনো অদৃশ্য বাঁধন যেন আমায় টানছে। আমি এগিয়ে চললাম, চিতাটার সামনে এসে দাঁড়ালাম। মনের ভেতর থেকে ফের শুনলাম কেউ যেন বলছে, জল ঢালো, জল ঢালো, নিভে দাও, নিভে দাও, নিভে দাও, জল ঢালো। আমি যেন আর নিজেতে নেই। চিতার পাশে কলসে জল ছিল, সেটা ছিটিয়ে ছিটিয়ে আগুন নেভালাম।
ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই যেন বুঝতে পারছি না। মনের মধ্যে ফের নিয়ন্ত্রণ ফিরে পেতে ছিটকে পেছনে সরে এলাম। তারপর সোজা বড় রাস্তার দিকে হাঁটা লাগালাম। পিছনে ফিরে কয়েক পা যেতেই ফের মনের ভেতর থেকে কে যেন বলে উঠল, পিছন ফিরে তাকাও, তাকাও, পিছন ফিরে তাকাও। আমি প্রাণপণে হাঁটতে লাগলাম। চাইব না, কিচ্ছুতেই চাইব না। কিন্তু কিন্তু না চাইতেও আমার ঘাড় পেছন দিকে ফিরে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। কিশোরী থামল। আমি আর তারানাথ এতক্ষণ মন দিয়ে ওর কথা শুনছিলাম। ও থামতেই আমি রুদ্ধশ্বাস গলায় জিজ্ঞাসা করলাম, তারপর? কিশোরী খানিক ভয় পাওয়া গলায় বলল, তারপর থেকে সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সেদিন সেই শ্মশান থেকে কি করে ফিরেছিলাম মনে নেই। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, প্রচণ্ড যন্ত্রণায় মাথা ছিঁড়ে পড়ছে। আগের দিনের কথা মনে পড়তেই মনে হলো স্বপ্ন দেখলাম নাকি। ভাবলাম তারানাথের বাড়ি যাই, বলি আপনাকে সব। সেই মতো তৈরি হচ্ছি, হঠাৎই প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর এলো। মেসের সকলে আমার অবস্থা দেখে ডাক্তার ডেকে নিয়ে আসলো। তা তিনি আসলেন আর ওষুধ দিয়ে চলে গেলেন। এদিকে আমি জ্বরে বেহুশ। এভাবেই সারাদিন কেটে গেল। বিকেলের দিকে জ্বর ছেড়ে গেল, কিন্তু শরীর যেন বিছানায় মিশে যেতে চাইছে। আধো ঘুম আধো জাগরণে কখন রাত নেমেছে বুঝতে পারিনি। কত রাত তখন কে জানে। হঠাৎ মনে হলো আমার মাথায় কে যেন হাত বোলাচ্ছে। কিন্তু শেষ স্পর্শ মোটেই আরামের নয়, বরং ভয়ের। কেমন যেন একটা ভিজে ভিজে স্পর্শ, তার সাথে একটা পচা গন্ধ এসে নাকে লাগলো। মুখ তুলে উপরের দিকে তাকাতেই দেখি আমার শিয়রের কাছে দাঁড়িয়ে রয়েছে একটা কুচকুচে কালো ছায়া। নিখোঁজ কালো একটা অবয়ব সেটা। এমনকি মুখখানাও যেন অন্ধকার দিয়ে তৈরি। কেবল ঠোঁটের একটা আভাস পাওয়া যাচ্ছে। সেখান থেকে দেখা যাচ্ছে এক ঝলক সাদা দাঁতের শাড়ি। হাসছে যেন সেটা। প্রচণ্ড ভয়ে উঠে বসতেই দেখলাম সকাল হয়ে গিয়েছে। গা বিছানা ঘামে ভিজে একসা। শরীরে আগের দিনের দুর্বলতা নেই বটে, কিন্তু মাথায় তেমনই যন্ত্রণা। অফিস যাবার ছিল। কোনো রকমে বিছানা ছেড়ে উঠে স্নান করতে গেলাম। স্নান করে খানিক স্বস্তি বোধ হলো। খেয়ে দিয়ে যথারীতি অফিস রওনা দিলাম। ভেবেছিলাম ফিরতি পথে আপনার এখানে আসব, কিন্তু আবার বিপত্তি। অফিসের লিফটগুলো তো দেখেইছ, ছুটির সময় সবাই কেমন ভিড় করে ওঠে। আর সেদিন যখন লিফটে উঠছি দেখি কোথাও কেউ নেই, এমনকি লিফটের লোকটাও না। কতক্ষণ আর অপেক্ষা করব। লিফটে চড়ে নিচে যাওয়ার বোতাম টিপলাম। হঠাৎ শব্দ করে লিফটটা নিচে নামতে শুরু করলো। হঠাৎই 3 আর 4 তলার মাঝামাঝি এসে চারদিক অন্ধকার করে লিফটটা দাঁড়িয়ে পড়ল। কখনো কখনো হঠাৎ বিদ্যুৎ চলে গেলে এমন হয়, তারপর ফিরেও আসে 2-1 মিনিটের পরে। ভাবলাম তেমনই কিছু হয়েছে, কিন্তু অপেক্ষা করতে করতে আধ ঘন্টা সময় চলে গেল, অথচ কারো কোনো সাড়া নেই। এমনই দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবছি, হঠাৎই আগের রাতের সেই পচা গন্ধটা পেলাম। মাথায় ফের ভিজে ভিজে একটা স্পর্শ। ঘেন্না আর ভয় এসে ঘিরে ধরলো আমাকে। মাথায় যন্ত্রণা প্রবল হয়ে উঠল। তারপর আর কিছু মনে নেই। হঠাৎ কানে শুনলাম
কে যেন বলছে, কিশোরী, চাটা খাও, জুড়িয়ে গেল যে। যেয়ে দেখি মেসের খাবার ঘরে বসে রয়েছি, মাথায় তেমনই যন্ত্রণা। কিন্তু কিন্তু আমি এখানে এলাম কি করে, আর কখনই বা এলাম? আমি যে কত বড় নাস্তিক তা আপনার থেকে ভালো আর কেউই জানে না তারানাথ। কেবল বিচিত্র গল্পের লোভেই আপনার এখানে আসা। কিন্তু কিন্তু কোনোদিনও ভাবিনি আমি নিজে কোনোদিনও এমন বিচিত্র গল্পের পাত্র হয়ে দাঁড়াবো। কেন হচ্ছে আমার সাথে এসব, হাজার ভেবেও কোনো সদুত্তর পেলাম না। রাতে ফের স্বপ্ন দেখলাম আমি একটা অন্ধকার ঘরে শুয়ে রয়েছি। আমার হাত পা বিছানার সাথে বাঁধা। ঘরে আলো বলতে খাটের পাশে একটা ছোট্ট টেবিলে রাখা শুধু একটা মোমবাতি। হঠাৎই কেন জানি ভীষণ ভয় পেলাম। মনে হলো অন্ধকারের মধ্যে ভূত পেতে কিছু যেন একটা অপেক্ষা করছে। তার দৃষ্টি ভিজে ভিজে, একটা দম বন্ধ করা পচা গন্ধ ক্রমশ উগ্র থেকে উগ্রতর হয়ে উঠছে যেন। আমি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম। হঠাৎ দেখলাম আগের রাতে দেখা সেই নিকষ কালো অবয়ব আমার দিকে কিছুটা তফাতে দাঁড়িয়ে। সেই সাদা ধপধপে ধারালো দাঁতের শাড়ি, উফ, কি বীভৎস! হঠাৎ সেটা আমার দিকে এগিয়ে আসছে। আমি প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। সেটা ক্রমশই আমার দিকে এগিয়ে আসছে। এমন সময় কিশোরীদা, ও কিশোরীদা, আরে ওঠো, কটা বাজে খেয়াল আছে? এই কিশোরীদা, কি ঘুম রে বাবা? কখন থেকে ডাকছি, কোনো সাড়া নেই। ও কিশোরীদা, আরে ওঠো। চোখ খুলে দেখি আমারই রুমমেট অয়ন ডাকছে। আমি তখন আতঙ্কে ঘেমে স্নান। অয়ন অত খেয়াল করেনি, সে কেবল বলল, বাহ বাহ, ঘুম গো তোমার! কখন থেকে তোমায় ডাকছি, কোনো হুঁশ আছে? আমি তো ভয় পেয়ে গেছিলাম আর একটু হলে। এমন মরার মতো কেউ ঘুমোয়? তা অফিস কাছারি কি সব শিখেই উঠেছে নাকি? অয়ন এসব বকতে বকতে ঘর থেকে বেরিয়ে গেল। আমি তখনও যেন একটা ঘোরের মধ্যে রয়েছি। বিশ্বাস করুন তারানাথ, স্বপ্ন নয়, ঠিক মনে হলো সত্যি সত্যি আমি যেন আটকা পড়েছিলাম। মনে হচ্ছিল যেন এতক্ষণে তারানাথ মুখ খুলল, বলল, যেন তুমি আর সেখান থেকে বেরোতে পারবে না, এই তো। কিশোরী থতমত গলায় বলল, হ্যাঁ, ঠিক তাই। কিন্তু স্বপ্ন কি কখনো? কিশোরীকে কথা শেষ করতে না দিয়েই তারানাথ বলে উঠল, আচ্ছা, তোমার স্বপ্নে থাকা আর জেগে ওঠার মধ্যেকার সময়, মানে যখন সেই অবয়বটা তোমার দিকে এগিয়ে আসছিল, সেই সময় তুমি কোনো জোরালো আলো দেখতে পেয়েছিলে এই স্বপ্নে? এই ধরো হ্যালোজিন বা জোরালো টর্চের আলোর মতন গোল কোনো আলোর বলয়? তারানাথের সেই অদ্ভুত প্রশ্ন শুনে মনে হলো কিশোরী যেন চমকে উঠল। অবাক গলায় সে বলল, আপনি কি করে জানলেন? তারানাথ একটু ম্লান হেসে বলল, তোমার সেই অয়ন বলে বন্ধুকে তোমার ধন্যবাদ দেওয়া উচিত ছিল। ওর জন্যই বড় কোনো ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলে সেই দিন, না হলে। আমি জিজ্ঞেস করলাম, তার মানে? তারানাথ উত্তর দিল, বলবো, তবে আমার মনে হয় কিশোরীর আরো কিছু বলবার আছে। কি, তাই তো কিশোরী? কিশোরী অবাক হওয়া অবস্থায় ঘাড় নেড়ে সম্মতি জানালো। তারপর ধাঁধা লাগা গলায় ফের বলতে শুরু করলো, ঘুম থেকে উঠে
কোনো রকমে স্নান খাওয়া দাওয়া সারলাম। মাথার যন্ত্রণা তো সেদিনের পর থেকে একেবারের জন্যেও কমেনি, তবে আজ শরীরও ভীষণ ক্লান্ত লাগছিল। মনে হচ্ছিল কেউ যেন শরীর থেকে সমস্ত প্রাণ শক্তি টেনে নিয়েছে। ঠিক করেছিলাম আজ তারানাথের বাড়ি আসবই, সে যেভাবেই হোক। সেই মতো অফিস দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আজ সিঁড়ি দিয়েই নামলাম, কি জানি এর যদি কালকের মতো হয়। তারপর ট্রাম ধরে মঠ লেনে এসে নামলাম। তারানাথের বাড়ির গলি তো চেনা রাস্তা, কিন্তু কিন্তু কি আশ্চর্য, তারানাথের বাড়ি আসার জন্য যতবারই এই গলিতে ঢুকি দেখি সেই মোড়ের মাথাতেই দাঁড়িয়ে রয়েছে, অথবা অথবা কোনো কানা গলিতে গিয়ে রাস্তা শেষ হচ্ছে। এরকম কেন হচ্ছে কিচ্ছু বুঝতে পারলাম না। মনে হচ্ছিল যেন কোনো গোলক ধাঁধার মধ্যে ফেসে গেছি, আর বেরোতে পারবো না। এমন অনেকবার হয়রানির পর শেষটাই দেখলাম আপনার বাড়ির দরজা দেখা যাচ্ছে। কিশোরী থামল। আমার মনে তখন হাজার প্রশ্নের ভিড়। তবে কি এজন্যই তারানাথ জিজ্ঞেস করছিল কতবার হারিয়েছিলে? যেন আমার মনের কথা শুনতে পেয়েছে এমনভাবেই উত্তর দিল তারানাথ। হ্যাঁ, সেই জন্যই জিজ্ঞাসা করেছিলাম। তারপর কিশোরীর দিকে ফিরে বলল, ভয় পেও না কিশোরী, ভয় অপশক্তিকে শক্তি প্রদান করে। তোমার ভয় তার শক্তিকে আরো বাড়িয়ে তুলবে, তাই মনে সাহস আনো। তাছাড়া এতক্ষণে যা বুঝলাম তোমার মনে জোর বেশি, তাই এখনো সেই অর্থে কোনো ক্ষতি হয়নি তোমার। তবে এর প্রতিকার দ্রুত করা প্রয়োজন, না হলে বড় কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। কিশোরী অধৈর্য গলায় বলল, কিন্তু কিন্তু এসব কি তারানাথ, কেনই বা হচ্ছে এসব আমার সাথে? আর আর ওই অবয়বটা কিসের? আমি তো কিছুই। কিশোরীর গলা হতাশায় বুঝে এলো। বরাবরের প্রাণোচ্ছল হাসি খুশি আমুদেই দেখে এসেছি কিশোরীকে। আজ ওকে এ অবস্থায় দেখে কষ্টই হচ্ছিল আমার। তারানাথের সাথে ওর সেই বন্ধুত্বপূর্ণ তর্ক, তির্যক টিপ্পনি, এই সব আমার সাথে সাথে তারানাথও যে উপভোগ করত সেটা তারানাথের মুখ দেখেই বোঝা যেত। সেই মানুষটিকে এমনভাবে দেখতে আমাদের দুজনের কারোরই ভালো লাগছিল না। তারানাথ সমব্যথী গলায় বলল, তোমার সাথে যেসব ঘটনা ঘটছে কিশোরী, একে বলে পিশাচ বাঁধা। এরকম ঘটনা আমি এর আগেও দেখেছি। তুমি ভেঙে পড়ো না, জানবে তোমার সাথে যা ঘটছে তার প্রতিকার আমি করবই। তবে ডাক্তারকে যেমন রোগের লক্ষণ, কারণ ইত্যাদি চিনতে হয়, আমাকেও আগে জানতে হবে তোমার এই রোগের কারণ। তাই তোমার আর সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি আমার কিছু প্রশ্নের উত্তর দাও দেখি। ভালো করে ভেবে চিনতে সব জবাব দেবে কিন্তু, কেমন? তুচ্ছ বলে কোনো ঘটনা এড়িয়ে যাবে না কিন্তু। আচ্ছা, এখন বলো দেখি শুক্রবার কি কি করেছিলে? আবারও বলছি, ভালো করে ভেবে উত্তর দেবে। কিশোরী কিছুক্ষণ ভেবে আমতা আমতা করে বলল, শুক্রবার? দাঁড়ান, শুক্রবার তো তেমন কিছু, রোজ যেমন আপিস যাই তেমনটাই তো গেছি। আর তো, ও হ্যাঁ, মনে পড়েছে, বিকেলবেলা অফিস থেকে ফিরে মধুবাবুদের ব্রিজের আসরে গিয়েছিলাম। তা সেই আড্ডা ভাঙতে ভাঙতে রাত 9টা। তারপর মেসে ফিরে যেমন রাত্রের খাবার সারি। কই, আর তো তেমন কিছু। তারানাথ শান্ত গলায় বলল, শুধুই এই? অস্বাভাবিক কিছু প্রত্যক্ষ করনি? এমন কিছু যা আপাত দৃষ্টিতে হয়তো সাধারণ, কিন্তু যার গুরু অর্থ হয়তো তোমার জানা নেই? কিশোরী এক মুহূর্ত কি যেন ভাবল, তারপর বলল, আপনি বলাই খেয়াল হলো, মধুবাবুদের ওখান থেকে যখন ফিরছিলাম একটা সামান্য ব্যাপার ঘটেছিল বটে।
তবে তার সাথে এর কোনো সম্পর্ক থাকতে পারে কিনা সেটা ঠিক বুঝতে। কি ঘটেছিল? সে সে নেহাতি মামুলি একটা ব্যাপার। আচ্ছা, বলছি শুনুন। মধুবাবুদের বাড়িটা আমাদের মেস থেকে 10-15 মিনিটের হাঁটা পথ। রাস্তাটায় আলো বিশেষ নেই, অন্ধকারই থাকে। তবে যাতায়াত করতে করতে চেনা হয়ে গেছে বলে বিশেষ অসুবিধে হয় না। সেদিন খেলা শেষে বাড়ি ফিরছি, দেখলাম গলির বিপরীত মুখ দিয়ে একজন আসছে। লোকটার মুখ দেখতে পাইনি, কেবল একটা ছায়া শরীর দেখতে পেয়েছিলাম মাত্র। লোকটাকে দেখে মনে হচ্ছিল মাতাল, কারণ টলমল পায়ে হাঁটছিল। রাস্তাটা সরু। লোকটা দেখলাম কাছাকাছি এসে পড়েছে। আমি যথাসম্ভব পাশ কাটিয়ে বেরোতে গেলাম, কিন্তু লোকটা টাল সামলাতে না পেরে একেবারে আমার ঘাড়ের উপরে এসে পড়ল। গায়ে ভুর ভুর করে দেশি মদের গন্ধ। হাতে বোধহয় গুঁড়ো জাতীয় কিছু একটা ছিল। সেসব সমস্ত এসে পড়ল আমার ওপর। সেই নিয়ে 2-1 কথা শুনিয়ে ফিরে এসেছিলাম। তারানাথের মুখ দেখে বোঝার উপায় নেই যে তার মনে দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে এসেছে। তবে এত বছর ধরে তারানাথের সাথে মেলামেশার ফলে বেশ বুঝতে পারলাম যে তারানাথ চিন্তিত। পাছে কিশোরী আর আমি ভয় পাই, তাই সে মনের ভাব যতটা সম্ভব শান্ত রাখতে চেষ্টা করছে। আমি তারানাথকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তারানাথ, কিশোরীর যে পিশাচ বাধাই হয়েছে, এ ব্যাপারে আপনি এত নিশ্চিন্ত হচ্ছেন কি করে? আর কিশোরী যে ঘটনার কথা বলল, সেই ঘটনার সাথে আদেও কি সেই পিশাচ বাধার কোনো সম্পর্ক আছে? এরকম ঘটনা তো আকছাড়ি ঘটে মানুষের সঙ্গে। তারানাথ স্মিত হেসে বলল, নিশ্চিন্ত হচ্ছি, কারণ পিশাচ বাধার যে লক্ষণগুলো আছে তার কয়েকটির উপসর্গ কিশোরীর মধ্যে প্রত্যক্ষ করা যাচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে কালহরণ, এছাড়াও স্থান ব্যাহতি এবং স্বপ্নহরণ। এবং লক্ষণগুলো প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে যে কোনো পিশাচের কুপ্রভাব পড়েছে কিশোরীর ওপর। এছাড়া কিশোরী যে মুহূর্তে এখানে এসেছে, আমি ওর সঙ্গে জুড়ে থাকা সেই অশুভর উপস্থিতিকে প্রত্যক্ষ করেছি। আর ও যে ঘটনার কথা বলল, এমন ঘটনা যে কারোর সাথে ঘটতে পারে ঠিকই, কিন্তু এক্ষেত্রে একটা সূক্ষ্ম তফাৎ আছে। আমি আর কিশোরী দুজনেই জিজ্ঞেস করলাম, কি কি তফাৎ? তফাৎ? ওই গুঁড়োর মতন কিছু কিশোরীর গায়ে এসে পড়া। ভেবে দেখো, এই ঘটনার পর থেকে কিন্তু কিশোরীর সমস্যা শুরু হয়েছে। আমার মনে হয় মাতাল বলে কিশোরী যাকে দেখেছিল সে আদতে ছিল কোনো বামাচারী তান্ত্রিক বা তেমন কারোর মন্ত্র শিষ্য, এবং যে গুঁড়ো সে কিশোরীর গায়ে ছিটিয়ে দিয়ে গেছে তা আদতে সেই শ্বেত পিশাচকে কিশোরীকে চিনিয়ে দেবার জন্য। শ্বেত পিশাচ? শ্বেত পিশাচ, এর সাধনা অত্যন্ত গূঢ় এবং তেমনি সাংঘাতিক। শ্বেত পিশাচ আসলে এক সঙ্গী স্বরূপ। সাধক যখন কোনো শক্তি লাভের আশায় মহাজাগতিক কোনো শক্তির সাধনায় নিমগ্ন হয়, তখন অনেক সময় পিশাচকে সঙ্গী হিসাবে গ্রহণ করে। বলাই বাহুল্য, এসব উচ্চ মার্গের সাধনা মোটেও নয়। তবে এই অবিচার প্রক্রিয়ায় সাধকের শক্তি বৃদ্ধি ঘটে কোনো এক বিশেষ অভীষ্ট সিদ্ধির আশায়। যাই হোক, এই পিশাচরা তন্ত্রের নিম্ন স্তরে অবস্থান করে বটে, তবে সাধকের সঙ্গে তাদের মানসিক সংযোগের ফলে সাধকের শক্তি বৃদ্ধির সাথে সাথে সেই পিশাচেরও শক্তি বৃদ্ধি পায়। এই অনেকটা ওই ভূত ডামতন্ত্রের যোগিনী সাধনার মতো। তবে অন্য পিশাচদের থেকে শ্বেত পিশাচের সাধনা আলাদা, কারণ শ্বেত পিশাচ আহ্বান করা হয় বলির জন্য। শুনছিলেন আমাদের আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও শ্বেত পিশাচ প্রথম পর্ব।
কলমে শুভপ্রিয়া, তারানাথ তান্ত্রিকের ভূমিকায় সুপ্রতিম, কিশোরী সেনের ভূমিকায় সমীর, কথকের ভূমিকায় রুদ্রনীল, অয়ন ও জনৈক মেসের ভূমিকায় প্রভাত। ভৌতিক কণ্ঠে আমি শুভপ্রিয়া। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফলো করতে পারেন আমাদের ফেসবুক ও ইনস্টাগ্রামের পেজে সাসপেন্স স্টেশন মৃতের শহর এই নামে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।